ঘরে বাইরে সবখানেই নিরাপত্তাহীন হয়ে পড়ছে শিশুরা, ঘটছে ধর্ষণ ও খুনের মতো নৃশংসতা। সামাজিক অস্থিরতা আর বিচারহীনতার সংস্কৃতিকেই কারণ বলছেন বিশেষজ্ঞরা। নারায়ণগঞ্জে বাসায় ঢুকে তরুণী ধর্ষণের ঘটনায় মামলা তুলে নিতে হুমকি। ধর্ষক 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাগ্নে হওয়ায় আতঙ্কিত পরিবার। রাজধানী কাফরুলে ছুরিকাঘাতে সৈনিক লীগ নেতা খুন, রাজনৈতিক কোন্দলে এই হত্যাকাণ্ড, অভিযোগ স্বজনদের। সায়েদাবাদে যাত্রীদের মারধরে বাস চালক নিহত। টানা 4 বছর ধরে উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় যশোর শিক্ষা বোর্ডে। রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা, যোগ্য শিক্ষক নিয়োগের দাবি শিক্ষাবিদদের। এবং সুন্দরবনে চোরা শিকারীদের হাতে একের পর এক বাঘ হত্যার ঘটনায় অস্তিত্ব সংকটে রয়্যাল বেঙ্গল টাইগার, সংশ্লিষ্টরা উদ্বিগ্ন। সময় সংবাদে সঙ্গে আছে আমি তানজিমুনিয়াত। ঘরে বা বাইরে সবখানেই ক্রমশ নিরাপত্তাহীন হয়ে পড়ছে শিশুরা। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের হিসেবে গত 3.5 বছরে ধর্ষণ ও খুনের মতো নৃশংসতার শিকার হয়েছে 1800 শিশু। অন্যদিকে বিবিএস এর জরিপ বলছে পরিবারে বাবা মায়ের হাতে মারধরে শিকার হচ্ছে 2/3 শিশু। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক অস্থিরতা আর বিচারহীনতার সংস্কৃতির বহিঃপ্রকাশই হচ্ছে শিশুদের প্রতি এই নৃশংসতা। এ থেকে উত্তরণে এগিয়ে আসতে হবে রাষ্ট্র, এর নাগরিক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে। তাফসির বাবু রিপোর্ট। নোয়াখালীতে নিরপরাধ কিশোর মিলনকে এভাবে হত্যার উদ্দেশ্যে উন্মত্ত জনতার হাতে ছেড়ে দেয় খোদ আইন শৃঙ্খলা বাহিনী। 4 বছর পর এই হত্যার বিচারও ধামাচাপা দেয় পুলিশ। এরপর পৈশাচিক কায়দায় সিলেটে রাজন আর রাজধানীতে নাজিম হত্যা। তারপর রাগিব, রবিউল সহ আসতে থাকে একের পর এক শিশু হত্যার খবর। বাবা মায়ের হাতেও নিষ্পাপ শিশু হত্যার ঘটনা প্রকাশিত হয়। সব মিলিয়ে হঠাৎ করেই শিশু হত্যার খবরে ভরে ওঠে সংবাদপত্রের পাতা। শিশু অধিকার ফোরামের প্রতিবেদন বলছে প্রতি বছরই পাল্লা দিয়ে বাড়ছে শিশু হত্যা ও ধর্ষণের ঘটনা। বিশ্লেষকরা বলছেন আকাশ সংস্কৃতির প্রভাবে সমাজে তৈরি হচ্ছে অস্থিরতা, বাড়ছে খুনির সংখ্যা। আকাশ সংস্কৃতির ভিতর দিয়ে যে বলিউড কালচার বা হলিউড মুভিজ যদি বলেন, সেগুলো ভীষণভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে। এখন সমাজে যে অপরাধের যে ধরন, যে নির্মমতা, যে পৈশাচিকতা, এগুলো কিন্তু এই সমস্ত সিনেমা বা মুভির মাধ্যমে ভীষণভাবে আমাদের ইনফ্লুয়েন্স করছে। সম্প্রতি বিবিএস এর এক জরিপ বলছে 2/3 শিশু মারধরের শিকার হচ্ছে ঘরে অভিভাবকদের হাতে, আর 74% শিশুকে শৃঙ্খলা শেখানো হচ্ছে বহুমুখী চাপ প্রয়োগ করে। এতে করে সমাজে তৈরি হচ্ছে সম্ভাব্য নতুন অপরাধী। যদি নিয়মিতভাবে কোনো শিশুকে নির্যাতন করা হয় গৃহ অভ্যন্তরে, একসময় দেখা যাবে যে এই নির্যাতনের ফলে সে একটা রীতিমতো একটা অপরাধী হিসাবে সে বেড়ে উঠবে। শিশু হত্যার ঘটনাগুলোতে কোনো কোনো ক্ষেত্রে আসছে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির কথাও। তবে এসব ক্ষেত্রে গাফিলতির কোনো সুযোগ নেই বলছেন এই কর্মকর্তা। আমরা আশাবাদী যেভাবে কিছু ঘটনা যখন প্যানালাইজড হবে, কিছু মানুষ যখন শাস্তি পেয়ে যাবে, তখন অন্য মানুষ চিন্তা করবে যে আমি যদি এটা অপরাধটা করি তাহলে আমাকে তো শাস্তির সম্মুখীন হতে হবে। গবেষকরা বলছেন শিশুদের প্রতি নির্যাতন, হত্যা ও বৈষম্য কমাতে গড়ে তুলতে হবে শিশু বান্ধব সমাজ ব্যবস্থা। এটি শুধু পুলিশি ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবস্থা দিয়ে আপনি সমাধান করতে পারবেন না, কারণ এই বিষয়টার সাথে একটি সামাজিক আন্দোলন, সামাজিক মুভমেন্ট আনতে হবে। শিশুরা যে মানুষ, তাদের যে একটা অধিকার আছে, এই বিষয়গুলো আমরা মানতে চাই না। এই জায়গাটা একটা বিশাল পরিবর্তন আনা প্রয়োজন। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে বাসায় ঢুকে মা ও ভাইকে আটকে রেখে তরুণী ধর্ষণের ঘটনায় মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে পরিবারকে। ধর্ষক আলোচিত 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাগ্নে হওয়ায় আতঙ্কে দিন পার করছে পরিবারটি। নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের দাবি, অপরাধ করে শাস্তি না হওয়ায় নূর হোসেনের পরিবার ও তার সহযোগীরা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে পুলিশ বলছে এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুদ্দিন সবুজের তথ্য ও রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
খারাপ বিহেভ করতেছে, করার পরে মারে আর ছোট ভাইয়ের টয়লেটে আটকে দিয়েছে। খারাপ বিহেভের কথা বলতেছে কিরকম একটা ধাক্কা দিয়ে খাটের উপর ফেললো। এভাবেই নিজের উপর নির্যাতনের বর্ণনা দিলেন ধর্ষণের শিকার হওয়া এই তরুণী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভাড়া বাসায় মা ও ছোট ভাইকে নিয়ে থাকতেন তিনি। বাবা মারা যাওয়ায় পার্লারে কাজ করে কোনো মতে সংসার টিকিয়ে রেখেছিলেন, কিন্তু পার্লারে আসা যাওয়ার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত একই এলাকার বখাটে ফয়সাল ও তার সহযোগীরা। স্বজনদের অভিযোগ, গত 5 আগস্ট রাতে ফয়সাল ও তার সহযোগীরা মেয়েটির বাড়িতে ঢুকে মা ও ভাইকে জিম্মি করে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় ফয়সাল তাকে জোর করে ধর্ষণ করে, এমনকি পরে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে এলাকায় ছড়িয়ে দেয়। ধর্ষক ফয়সাল 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাগিনা হওয়ায় আতঙ্কে দিন পার করছে পরিবারটি। বাইরে যেতে পারে না, আমার মেয়েটার পয়সা দিয়ে আমি ঘর ভাড়া দিতাম, আমার ছেলে তো খাইতো না, এখন আমার কে চালাবে, কে পরিচালনা করবে? ফয়সাল আমার ছেলেটাকে এমন হুমকি দিচ্ছে, আর ছোট ভাই তো নিচে কিডন্যাপ করে। 7 খুন মামলার বাদী ও নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের দাবি, প্রভাবশালী হওয়ায় অপরাধ করে বারবার পার পেয়ে যাওয়ায় নূর হোসেনের সহযোগীদের অপরাধের মাত্রা বেড়েই চলছে। এজাহারভুক্ত আসামিদের নাম বাদ পড়ে, কিন্তু তাদেরকে না ধরে জিজ্ঞেস না করে যেভাবে নাম বাদ দেওয়া হলো, প্রশাসন যদি এদের কোনো ব্যবস্থা না নেয়, ভবিষ্যতে 7 মার্ডারের মতন আরো বড় বড় ঘটনা এই এলাকায় ঘটবে। এরই মধ্যে ফয়সালকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা হওয়ার পর আমি কালকে রাত্রে অভিযান করে ফয়সালকে আমি গ্রেফতার করি, বাকিদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গত 8 আগস্ট ফয়সাল, প্রান্ত ও রাসেলকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ধর্ষিতার মা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজুল মাস্টার ও খান আকরাম হোসেনের মামলার রায় আজ। মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে হত্যা, গণহত্যা ও লুণ্ঠন সহ 7টি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করবেন। উভয় পক্ষের শুনানি শেষে গত 23 জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন ট্রাইব্যুনাল। এই 2 আসামির সঙ্গে আব্দুল লতিফ তালুকদার নামে আরেকজনের বিচার চলে, কিন্তু বার্ধক্যজনিত কারণে মৃত্যুর ফলে তার গত 5 আগস্ট তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়। গত বছর 5 নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই 3 আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু করে ট্রাইব্যুনাল। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার জন্য 6 সপ্তাহের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনা নিয়ে আসামি ও বাদী পক্ষের আইনজীবীরা পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। দুর্নীতির 2 মামলায় গতকাল আদালতের কার্যক্রম শেষে বেগম জিয়া আইনজীবীরা আবেদন মঞ্জুরের দাবি করলেও দুদকের আইনজীবীরা বলেন ভিন্ন কথা। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার এক আসামির বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে তার গ্রিন কার্ড ও পাসপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে সোমবার সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার এদিনের কার্যক্রম। শুরুতেই স্বাস্থ্যগত কারণে বেগম জিয়ার অনুপস্থিতির বিষয়ে আদালতকে অবহিত করেন তার আইনজীবীরা। পাশাপাশি বিদেশে চিকিৎসার জন্য 6 সপ্তাহের সময় চেয়ে আবেদনও করেন তারা। বেগম জিয়ার অনুপস্থিতিতে মামলার সাক্ষ্য গ্রহণ করা যাবে মর্মে আবেদন করলে বিষয়টি বিবেচনার কথা জানান বিচারক। এরপর মামলার অপর আসামি জিয়াউল ইসলাম মুন্নার আইনজীবী জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বাদীকে প্রায় 2.5 ঘন্টা জেরা করেন। জেরা শেষে বেগম জিয়ার আইনজীবীদের দেয়া আবেদনগুলোর বিষয়ে নির্দেশনা দেওয়ার পাশাপাশি আগামী 27 আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। জিয়াউল ইসলাম মুন্না তার পক্ষে জেরা হয়েছে, আর মনির হোসেনের জেরা পরবর্তী তারিখে হবে বলেছেন। আসামিদের পক্ষে সাক্ষী জেরা শুরু হয়েছে এবং এই মামলায় তারা কিভাবে জড়িত হয়েছে সেই মর্মে তাদের পক্ষের আইনজীবী যারা ছিলেন তারা আজকে জেরা শেষ করেছেন। বেগম জিয়ার চিকিৎসার জন্য করা সময় আবেদন আদালত মঞ্জুর করেছেন বলে গণমাধ্যমের কাছে দাবি করেন তার আইনজীবীরা। আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 540-এর এই ধারায় আবেদন করেছি, তখন বিজ্ঞ আদালত প্রকাশ্যে আদালতে ঘোষণা দিয়েছেন যে যেহেতু আমরা 6 সপ্তাহ সময় চেয়েছি বেগম খালেদা জিয়ার জন্য বিদেশে চিকিৎসা করানোর প্রয়োজনে, বিজ্ঞ আদালত বলেছেন ওই সময়টি মঞ্জুর করা হলো। তবে এ ব্যাপারে দুদকের আইনজীবীদের বক্তব্য আলাদা। বেগম খালেদা জিয়ার পক্ষে 6 সপ্তাহের আবেদন করে তারা সময়ের আবেদন করেছিলেন,
সেটার ব্যাপারে মাননীয় আদালত কোনো আদেশ প্রদান করেননি। আজকের তারিখে বেগম খালেদা জিয়া আসতে পারেন নাই, সেটা মঞ্জুর করেছেন এবং তারপরেও তাকে প্রতিনিধিত্ব করার জন্য তার আইনজীবীরা উপস্থিত থাকবেন সেই মর্মে আবেদন করাতে সেই আবেদনটা গ্রহণ করেছেন। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আসামি জিয়াউল ইসলাম মুন্না স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন বলে দুদক পক্ষ আদালতকে অবহিত করলে আদালত পরবর্তী শুনানির আগে তার দেশের বাইরে যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করেন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রতারণা বা জালিয়াতির বেসরকারি মামলাগুলো দুর্নীতি দমন কমিশনের পরিবর্তে এখন থেকে অনুসন্ধান ও তদন্ত করবে পুলিশ। এমন বিধান রেখে দুর্নীতি দমন আইন কমিশনের সংশোধনের খসড়াও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দুদকে দায়ের করা এ ধরনের মামলা যে অবস্থায় আছে সে অবস্থাতেই বিশেষ আদালত থেকে স্থানান্তর করা হবে বিচারিক আদালতে। প্রতারণা বা জালিয়াতির যে কোনো মামলা অনুসন্ধান আর তদন্ত করতে পারবে দুর্নীতি দমন কমিশন, এমন বিধান রেখে 2013 সালে সংশোধন করা হয় দুদক আইনের। পরে আইন প্রয়োগের ক্ষেত্রে সৃষ্টি হয় কিছু সমস্যার। কয়েক হাজার প্রতারণা মামলা দুদক আইনে দায়ের হওয়ায় সেগুলো নিষ্পত্তিতে তৈরি হয় জটিলতা। আর দুদক আইনে প্রতারণা ও জালিয়াতির বিষয়টি থাকায় এ ধরনের মামলা গ্রহণে অনীহা দেখায় পুলিশ। এই বাস্তবতায় উদ্যোগ নেওয়া হয় আইনটি সংশোধনের। মন্ত্রিসভার বৈঠকে নীতিগত অনুমোদন দেয়া হয় সংশোধনীর খসড়ার। এতে বলা হয়েছে, শুধুমাত্র সরকারি বা ব্যাংক কর্মচারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকলে তা অনুসন্ধান ও তদন্ত করবে দুদক। সরকারি সম্পত্তি সংক্রান্ত মামলা যদি হয়, প্রতারণা বা জালিয়াতি, গভর্নমেন্ট প্রপার্টির অপরাধ যদি প্রাইভেট লোক করে, অর্থাৎ সরকারি সম্পত্তি সংক্রান্ত এবং সরকারি কর্মচারী বা ব্যাংকের কর্মচারীদের দায়িত্ব পালনের সাথে সংশ্লিষ্ট যদি হয় প্রতারণা এবং জালিয়াতি, তাহলে এটি অ্যান্টি করাপশন কমিশনই করবে, এই তদন্ত করবে এবং এটা অ্যান্টি করাপশন কমিশন আইনের আওতায় এটা বিচার হবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, দুদকে জমে থাকা এ ধরনের বেসরকারি মামলার তদন্ত স্বয়ংক্রিয়ভাবে হস্তান্তর হয়ে যাবে পুলিশের হাতে। এটা অ্যান্টি করাপশন কমিশনের শিডিউল থেকে বিযুক্ত হবে, এটা বাদ যাবে মানে এই না যে অপরাধের তদন্ত হবে না, এটা বিচার হবে না, তা কিন্তু নয়। এটা নর্মাল প্রসেসে হবে। যদি এটা থাকে আন্ডার ইনকোয়ারি, তাহলে কি করবে অ্যান্টি করাপশন কমিশন এটা পুলিশের কাছে পাঠাবে। যদি এটা বিচারাধীন থাকে তাহলে এটা ওই স্পেশাল জাজ কোর্ট থেকে এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে চলে যাবে। এর আগে বৈঠকের শুরুতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। জাতির পিতা বঙ্গবন্ধু শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। প্রতারণা সংক্রান্ত মামলার তদন্ত ভার দুদকের এখতিয়ারে না রেখে পুলিশের কাছে ফিরিয়ে দিলে সেটা উভয় পক্ষের জন্যই মঙ্গল হবে বলে মনে করেন সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক। সেই সঙ্গে সারা দেশে এইসব মামলার তদন্ত ভার পুলিশের কাছেই থাকা উচিত বলে মনে করেন তিনি। দুদকে সারা দেশে প্রতারণা মামলা যে কোনো কিন্তু গ্রামে গঞ্জে হতে পারে এবং এটা দুই ব্যক্তির মধ্যে হতে পারে। এখানে সরকারের কোনো কাজকর্ম এটার মধ্যে জড়িত না বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। তো ফলে এটা দুদকের এখতিয়ারে আসা হচ্ছে যারা প্রতারণার শিকার হচ্ছিল তারা থানায় গিয়ে তখন এই মামলা করতে পারছিল না, কারণ তাদের মামলা করতে হতো দুদকের কাছে। এবং সাধারণ লোকজন সাধারণ প্রতারণার মামলা, ধরেন 20,000 50,000 টাকার প্রতারণার মামলার শিকার হয়েছে, এইগুলি তখন তারা দুদকের কাছে আসতে পারছিল না। পুলিশ এটা 150 বছর ধরে এই মামলা করে আসছে, অতএব এটা পুলিশের কাছে ফেরত যাওয়াই শ্রেয়। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন কাফরুল থানা সৈনিক লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রুবেল। গতরাত 10টার দিকে তার উপর হামলা হয়। রুবেলের ভাই জানান, রাজধানীর সেনপাড়া ব্যাংক কলোনির নিজ বাসার সামনে 7-8 জন দুর্বৃত্ত চাপাতি ছুরি নিয়ে তার উপর হামলা চালায়। আহত রুবেলকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। স্বজনদের অভিযোগ, রাজনৈতিক শত্রুতার জের ধরেই এই হত্যার ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখছে তারা। এ ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। গত কাউন্সিলর নির্বাচন করার পর থেকে উনি শত্রু বাড়ছে। 1.5 মাস আগে তাকে 3 জনে ধরে নিয়ে গেছিল, প্রাইভেট কারে তুলে নিয়ে যাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইয়া পঙ্গুর সামনে ফেলাইছিল, হাতুড়িয়া সেলাই রেঞ্জে পিটাইয়া তার হাত পা প্রায় ভেঙে দিয়েছিল। প্রাথমিকভাবে আমরা এখানে কিছু জানতে পারিনি, আমাদের স্পটে ওইদিকে তদন্ত রেঞ্জ যারা আছে তারা বলতে পারবে। এখন পর্যন্ত এখান থেকে কোনো পাইনি।
রাজধানী সায়েদাবাদে যাত্রীদের ধরে মারা গেছেন ঢাকা ছাতকগামী শ্যামলী পরিবহনের এক চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত 10টার দিকে কথা কাটাকাটি জের ধরে 4-5 জন যাত্রী গাড়ি চালক শিবু দেবনাথকে মারধর করে। এতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে তার মৃত্যু হয়। শ্যামলী পরিবহন কর্তৃপক্ষের দাবি, একজন যাত্রীর জন্য গাড়ি কিছুক্ষণ অপেক্ষা করায় কয়েকজন যাত্রীর সঙ্গে চালকের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তারা চালককে মারধর করে। এ ঘটনায় 3 যাত্রীকে আটক করেছে পুলিশ। একটা যাত্রী ওই 1 নম্বর কাউন্টারে বাথরুমে গেছে, তো বাথরুমে গিয়ে যাত্রী গাড়ি চলে আসছে, উনি আসতে পারে নাই। তখন ওখান থেকে ফোন দিচ্ছে, গাড়িটা ঠেকাও, আমাদের যাত্রীরা পাঠাচ্ছি। তখন যে যাত্রীরা দৌড়ে আসতে আসতে লেট হয়ে গেছে। তখন যে ও আবার যে ওই যাত্রীটা এক যাত্রী না ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর ওর সাথে তর্কাতর্কি হওয়ার পর ওর একত্রিত 3 জন 4 জন লোক ধরে মারধর শুরু করে। সময় সংবাদে আরো থাকছে, মেঘনা গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে ভোলার প্রাচীন জনপদ রামদাসপুর। হাজার হাজার মানুষের আশ্রয়ে রাস্তা ও বেড়ি বাঁধে। বরাদ্দ পেলে ব্যবস্থার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। এবং প্রতি বছর কোটি কোটি টাকা লোকসানে গাইবান্ধার রংপুর সুগার মিল। শ্রমিক কর্মচারীরা বিপাকে, বিকল্প পথ খোঁজার দাবি শ্রমিক নেতাদের। টানা 4 বছর ধরে যশোর বোর্ডে উচ্চ মাধ্যমিকের ফলাফলে বিপর্যয় ঘটছে। আর এজন্য প্রশ্নপত্রের ধারাবাহিকতা না থাকা, নতুন শিক্ষা পদ্ধতির সঙ্গে দূরত্ব, প্রশিক্ষিত শিক্ষক দিয়ে খাতা মূল্যায়ন না করা সহ রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। অবশ্য শিক্ষা বোর্ড বলছে, ইংরেজি পরীক্ষা ভালো না হওয়ায় বিপর্যয় ঘটেছে এবার। এ অবস্থায় ধারাবাহিক বিপর্যয় কাটাতে যোগ্য শিক্ষক নিয়োগ ও তাদের সৃজনশীল পদ্ধতিতে আরও বেশি দক্ষ করে তোলা দরকার বলে মনে করেন শিক্ষাবিদরা। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে টেস্ট রিপোর্ট। যশোর শিক্ষা বোর্ডে এবার উচ্চ মাধ্যমিক পাশের হার 46.45, যা সবগুলো বোর্ডের মধ্যে সর্বনিম্ন। শুধু পাশের হারই নয়, কমেছে জিপিএ 5-এর সংখ্যাও। গতবারের চেয়ে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে 2000-এর ওপরে। শিক্ষকরা বলছেন, ইংরেজি বিষয়ের প্রশ্ন কঠিন হওয়ায়, প্রশ্নপত্রের ধারাবাহিকতা না থাকা, নতুন শিক্ষা পদ্ধতির সঙ্গে দূরত্ব, প্রশিক্ষিত শিক্ষক দিয়ে খাতা মূল্যায়ন না করা, সর্বোপরি রাজনৈতিক অস্থিরতার কারণে ফলাফলে বিপর্যয় ঘটেছে। ফল বিপর্যয়ের পেছনে মুখ্য কারণ হিসাবে আমি মনে করি প্রথমত রাজনৈতিক অস্থিরতা। আরেকটি আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এবার প্রথমবারের মতো যুক্ত হয়েছে। সেখানেও সেই তারা সুন্দরভাবে সেখানেও প্রশ্ন কমন পায়নি। শুধুমাত্র ইংরেজি বাদে সমস্ত বিষয়ে এবার সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন হয়েছে, কিন্তু যে সমস্ত শিক্ষকরা ক্লাস নেন অনেকেই এই সৃজনশীল পদ্ধতিতে তারা ট্রেনিং প্রাপ্ত হননি। অবশ্য শিক্ষা বোর্ডের এই কর্মকর্তার দাবি, ইংরেজি পরীক্ষা ভালো না হওয়ায় এই বিপর্যয় ঘটেছে। পরীক্ষার আগে প্রশ্নপত্রের যে গুজবটা উঠেছিল, ছেলেমেয়েরা ভুল প্রশ্ন সারা রাত ধরে পড়াশোনা করছে, সেটার ইফেক্টও পড়ছে, মূল প্রশ্ন থেকে সরে আসছে, যে কারণে ইংরেজি পরীক্ষা খারাপ হতে পারে। এই অবস্থায় শিক্ষাবিদরা মনে করেন, বিপর্যয় কাটাতে সৃজনশীল পদ্ধতিতে শিক্ষকদের দক্ষ করা দরকার। সৃজনশীল পদ্ধতি প্রবর্তন করা হয়েছে, এটি ভালো, কিন্তু এই বিষয়ে শিক্ষকদের আরো প্রশিক্ষিত করে তুলতে হবে। তাহলে আশা করা যায় যে এই ফল বিপর্যয় রোধ করা সম্ভব হবে। পরিসংখ্যান মতে 2012 সালে বোর্ডে পাশের হার ছিল 67 ভাগ, আর জিপিএ 5 ছিল 5000-এরও বেশি। 2014 সালে পাশের হার নেমে আসে 60 ভাগে, যেখানে জিপিএ 5 ছিল 4000-এর ওপরে। সময় সংবাদ, যশোর। নির্বাচনের আগে ও পরে যারা নাশকতা করেছে, জ্বালাও পোড়াও করেছে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তারা এমন মন্তব্য করেন। গতকাল রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সভায় তারা আরও বলেন, ছাত্র সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ থেকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, যেটা স্বপ্ন হাজার বছরের শ্রেষ্ঠ বাংলা, সেই জায়গাটি কিন্তু আমাদের বিদ্যুৎ সেক্টর বলেন, আমাদের শিক্ষায় বলেন, আমাদের কৃষিতে বলেন, বদলে দিয়েছেন আমাদের বাংলাদেশ। জিয়া রহমানের পরবর্তীতে খালেদা জিয়া বলেন, তার পুত্র তারেক রহমান বলেন, একই ভাবধারার একইভাবে তাদের পদাঙ্ক অনুসরণ করে তারা অগ্রসর হয়েছে।
বাংলাদেশে তারা 2014 সালে যেভাবে মানুষ পুড়ে হত্যা করেছে তার বিচার আমরা 71-এর ঘাতকদের যেমনি বিচার করছি তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে অনুষ্ঠিত হবে। সেই বিচারের পথ কেউ রুদ্ধ করতে পারবে না। বঙ্গবন্ধু সবসময় বলতেন যে আমার শক্তিশালী এক হাত হলো আওয়ামী লীগ, আরেক হাত হলো ছাত্রলীগ। তখন কিন্তু ছাত্রদের কপালে কোনো কালির লক্ষণ ছিল না। ভালোবাসত দেশের মানুষ ছাত্রদের বা বিশ্বাস করত দেশের মানুষ ছাত্রদের। দুঃখের বিষয় সেই আস্থা সেই বিশ্বাস কিন্তু জনগণের এখন ছাত্রদের উপরে নাই। আমরা যদি বর্তমান যারা যুবক যারা ছাত্র তাদেরকে যদি সঠিকভাবে গড়ে তুলতে না পারে তাহলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তবে আমাদেরকে বঙ্গবন্ধু পথেই যেতে এই দেশের তরুণদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, তাদেরকে গঠনমূলক কাজের অংশ নিতে হবে, এই ছাত্রদের নতুন ভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। কোনো রাজনৈতিক সংকটের কারণে নয়, বরং শিক্ষা খাতে সরকার নৈরাজ্য সৃষ্টি করায় চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীরা খারাপ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান রিপন। গতকাল রাজধানী নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 2-1 দিনের মধ্যেই যুক্তরাজ্য যাবেন। ছেলেদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য পাঠদানের পরিবেশ সরকার রক্ষা করতে পারেন নাই এবং বিভিন্ন কলেজে ভর্তি বাণিজ্যের নামে সন্ত্রাস, তারপরে আপনার ওখানকার স্কুল কলেজ ম্যানেজমেন্টের উপরে ছাত্রলীগের চাপ, দখল, তারপরে নিয়োগ, নিজেদের পছন্দসই মানে শিক্ষক নিয়োগ, নানা ধরনের ব্যাপারে টোটাল এডুকেশনাল ম্যানেজমেন্ট একটা নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। নৈরাজ্যের প্রভাবের কারণে আমাদের এইচএসসিতে ছেলেরা খুব ভালো পড়তে পারে। সারা দেশের জাতীয় মহাসড়কে গাড়ি চলাচলের সর্বোচ্চ গতিসীমা হবে 80 কিলোমিটার। জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সভায় মন্ত্রী এ কথা বলেন। মহাসড়কে চাঁদাবাজি বন্ধে অচিরেই সক্রিয় উদ্যোগ নেওয়া হবে। যত্রতত্র পার্কিং জরিমানা আদা, শাস্তির বিধান সহ বিদ্যমান আইন আরো কঠোর করা হবে। সড়ক দুর্ঘটনা রোধে সারা দেশের মহাসড়কগুলোতে যানবাহনের সর্বোচ্চ গতি 80 কিলোমিটার নির্ধারণ করা হলো। আজকের সড়ক নিরাপত্তা কাউন্সিলের এই বৈঠকের এটা একটি সিদ্ধান্ত। মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া 159 বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল দুপুরে ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের নিয়ে আসা হয়। এর আগে সকালে মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজেপির পতাকা বৈঠক হয়। ঘুমধুম সীমান্ত থেকে আরো জানাচ্ছেন কমল দে। খাওয়া দাওয়া ছিল না, শুধু মায়ের ছিল, শুধু মায়ের কষ্ট, কোনো শোয়া নাই। শোয়া মানে এককালে 18 বইয়া থাকা ছিল, মানে শোয়া যাইতো না, শুলেই মারতো। দোজক কারাক বলে সেটা দোজক করতে বেশি দেখে আসছি আমরা। মানে আমরা 2-3 মাস কোনো খানা টানা নাই, পানি পর্যন্ত পাইনি। প্রচলিত অর্থে এই যন্ত্রণা নরক যন্ত্রণার চেয়ে কোনো অংশে কম নয়। উদ্ধারকৃত সবাইকে 3 থেকে 5 মাস পর্যন্ত সহ্য করতে হয়েছে অমানসিক নির্যাতন। দালাল চক্র তাদের যে জাহাজে তুলে দিয়েছিল সেখানে ছিল না কোনো খাবার কিংবা পানীয় জল। দীর্ঘ সময় উত্তাল সাগরে ভাসমান অবস্থায় থাকার পর শেষ পর্যন্ত তাদের উদ্ধার করেছে মিয়ানমার বাহিনী। কক্সবাজারে বিক্রি করে দিল আমরা এক দালালের কাছে, শিবে 2 মাস ঘোরাইলো, ঘোরানির পরে তো আমরা বারমান নৌবাহিনীতে ধরা। স্যার আমাদের জীবনটা মৃত্যুর সাথে আমরা পাঞ্জাল কষ্ট গেছে, অনেক খাওয়া দাওয়া পাই নাই, নাওয়া জানি নেই। এ নিয়ে 4 দফায় মিয়ানমার থাইল্যান্ড সীমান্ত থেকে উদ্ধারকৃত 501 বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলো। সকালে মিয়ানমারের মুংডুতে অনুষ্ঠিত হয় উভয় দেশের পতাকা বৈঠক। আর এই বৈঠকে নেতৃত্ব দেন 17 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম। আর পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল MM আনিসুর রহমান। আজকে আমাদের যে পতাকা বৈঠক হলো সেখানে ডিটেল আলোচনা হয়েছে যে আমাদের লোক, আমরা বলেছি তাদেরকে যে আমাদের একজন বাংলাদেশিও যদি আপনাদের দেশে থাকে আমরা তাকে ফেরত নিব। এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে এখনো 450 জন বাংলাদেশি মিয়ানমারে রয়েছে, যাদেরকে পর্যায়ক্রমে দেশে ফেরত আনা হবে।
আমাদের কাছে এতদিন যারা ছিল তাদের আমরা সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে হেফাজতে রাখার চেষ্টা করেছি। এখনো শিশু সহ বেশ কিছু বাংলাদেশি আমাদের কাছে রয়েছে। আশা করি বাংলাদেশ সরকার দ্রুত তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। মিয়ানমার থেকে ফেরত আনা 159 জনকে বর্তমানে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর আগে 8 জুন 150 জন, 19 জুন 37 জন এবং 22 জুলাই 155 জনকে ফেরত আনা হয়েছিল। সীমাহীন দুর্ভোগ মাথায় নিয়ে অনিশ্চয়তার পথে যাত্রা করেছিল এইসব তরুণেরা, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয় উত্তর সাগর থেকে তাদের উদ্ধার করেছে মিয়ানমার বাহিনী। কিন্তু দুর্ভোগের এখানে শেষ হচ্ছে না, এখন তাদের মুখোমুখি হতে হবে পুলিশের জিজ্ঞাসাবাদের। পুলিশ কর্মকর্তারা বলছেন তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করে আনা হবে দালালদের নাম, এরপর দালালদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা, এরপর তাদেরকে স্থানান্তর করা হবে পরিবারের কাছে। বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত ঘুমধুম থেকে কমল দে, সময় সংবাদ। মেঘনার করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে উত্তর ভোলার প্রাচীন জনপদ রামদাসপুর। অব্যাহত ভাঙনে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন সেখানকার হাজার হাজার মানুষ। ভিটে বাড়ি সহ সর্বস্ব হারা এসব মানুষের এখন ঠিকানা হয়েছে পাশের গ্রামের রাস্তা ও বেড়িবাঁধে। আর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন রোধে বরাদ্দ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে টেস্ট রিপোর্ট। জেলার উত্তরে সীমানার শুরুতেই সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন। প্রমত্তা মেঘনা আর এর শাখা ইলিশা নদী জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে রামদাসপুরের চর সীতারামপুর, হাজিপুর, মজিদপুর, সন্তোষপুর, গণেশপুর ও চর সুলতানি মৌজাকে। গত 2 বছরের ভাঙনে এলাকার প্রায় 15,000 একর ফসলি জমি, 5,000 ঘরবাড়ি সহ বহু প্রাচীন স্থাপনা মেঘনার গর্ভে বিলীন হয়ে গেছে। ভয়াবহ ভাঙনের মুখে রয়েছে চর সুলতানি মৌজাটি। ফলে এখানকার মানুষ ভিটেমাটি হারিয়ে পার্শ্ববর্তী এলাকার রাস্তা ও বাঁধে মানবেতর জীবনযাপন করছেন। আমার ঘরের লগে নদী, এখন আমি দানা মানে গাড়ি আমি যে ঘর কই সরাইমু এরকম কোনো লাইনও আমার নাই। এখন ছেলে সন্তান নিয়ে রাস্তার পাশে যাবো, কি করুম? মেহেন্দি কিন্তু যদি এটা একটু ঠেক দিত তো আমরা এডুক আসলে এডুকের মধ্যে বসবাস করে আসলে খেতাম পারতাম। সরকারের কোনো ব্যবস্থা নেয় না আর আমগো থাকার কোনো জায়গাও নাই। আবার নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে বেঁচে থাকার তাগিদে অনেকে পাড়ি জমিয়েছেন পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলায়। 4-5 ভাঙা দিছে, ওনার কিনুনি আমাকে কোনো শক্তি আমাকে নাই, আর কোনো স্থান নাই। এখন আমরা লক্ষ্মীপুর যাইতেছি। এলাকার হাজার হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে উল্লেখ করে তাদের পুনর্বাসনের দাবি জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। সরকার পুনর্বাসনের ব্যবস্থা করে তাদেরকে একটি মাথা গোঁজা ঠাঁই করে দিবেন, তা না হলে এই সমাজে নানা রকম অপরাধের অবক্ষয়ের সৃষ্টি হতে পারে। আর পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা জানালেন ভাঙন রোধে বরাদ্দ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। সব দ্বীপে যে কোনো প্রতিরক্ষামূলক কাজ করতে হলে ফিজিবিলিটি স্টাডির প্রয়োজন আছে। ফিজিবিলিটি স্টাডি ছাড়া এই সমস্ত বিচ্ছিন্নভাবে কোনো জায়গাতে আমরা প্রতিরক্ষামূলক কাজ করতে পারবো না। করলে পরে তার একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে, সেটা বিবেচনা করে দেখা যেতে পারে যদি প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যায়। রাজাপুর ইউনিয়নে 36,000 মানুষের বাস, এর মধ্যে ভাঙনের শিকার প্রায় 10,000 মানুষ। সময় সংবাদ, ভোলা। মায়ের গর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া ও তার মায়ের চিকিৎসায় যথাযথ ভূমিকা রাখার জন্য মাগুরা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মা বাবার স্বপ্ন পূরণে সুরাইয়াকে চিকিৎসক হিসেবে বড় করতে সার্বিক সহায়তা দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল দুপুরে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন কক্ষে চিকিৎসকদের সম্মাননা জানানো হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী শিশু সুরাইয়া ও তার মায়ের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ভালো কাজে স্বীকৃতি দেওয়া দরকার। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান, নিউট্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আবিদ হোসেন মোল্লা, মাগুরা জেলা সিভিল সার্জন ডাক্তার FBM আব্দুল লতিফ সহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন। সুন্দরবনে চোরা শিকারীদের হাতে একের পর এক বাঘ হত্যার ঘটনা এই প্রাণীর ভবিষ্যৎ অস্তিত্বকে সংকটে ফেলেছে। মাত্র কয়েকদিন আগে বাঘ গণনার ফলাফলে সুন্দরবনে অস্বাভাবিক হারে এ প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় এমনিতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে বাঘের চামড়া ও হাড় উদ্ধারের ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন তারা। তরিকুল ইসলামের রিপোর্ট।
বাঙালির শৌর্যবীর্যের প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা এখন 106টি। এ ফলাফল প্রকাশের পর এই প্রাণীর ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে এমনিতেই একটা ভাবনার জায়গা তৈরি হয়েছে। তার উপর চলতি মাসে চোরা শিকারী ও বনদস্যুদের কাছ থেকে 3টি বাঘের চামড়া ও 1টি বাঘের হাড় উদ্ধারের ঘটনায় শঙ্কায় ফেলেছে সংশ্লিষ্টদের। সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তা বলছেন, গত 12 বছরে সুন্দরবনে এরকম 41টি বাঘ নিহত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই চোরা শিকারীদের হাতে প্রাণ হারিয়েছে। চোরা শিকারী এদের তৎপরতা রয়েছে, এটা কিন্তু একেবারেই সত্য। এবং এই যে চোরা শিকারীর তৎপরতা, এটাকে যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু কোনোভাবেই এই বাঘের সংখ্যা, এই যে সুন্দরবন থেকে বাঘ বিলুপ্ত হবে না, এই নিশ্চয়তাটা কেউ দিতে পারবে না। এদিকে চোরা শিকারীদের কাছ থেকে বাঘের চামড়া ও হাড় উদ্ধারের ঘটনায় উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন এর সাথে সংশ্লিষ্টরা। সুন্দরবনে যে বাঘ নিধন হচ্ছে, এটার ব্যাপারে আমাদের খুব সন্দেহের কোনো বিষয় ছিল না, কোনো সময় কারণও ছিল না। আমরা পরপর যে গত কয়েক বছরের মধ্যে দুবার যে সুন্দরবনের বাঘ গণনা করলাম, এই বাঘ গণনাতে দেখা যাচ্ছে যে 440 থেকে নেমে 130-এ চলে এসছে। তবে বন সংরক্ষক অবশ্য বাঘের চামড়া উদ্ধারের এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন। ক্যারিং ট্রলার বন্ধ করে দেওয়াতে এখন বনদস্যুরা তাদের রুজি রোজগারের একমাত্র সোর্স কিন্তু এই বন্যপ্রাণী, যেটা বাঘ। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী সুন্দরবনে প্রতি বছর বিভিন্ন কারণে গড়ে 20টি বাঘ মারা যায়। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক কালোবাজারে বাঘের চামড়া ও অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপক চাহিদা থাকায় চোরা শিকারীরা বাঘ শিকার করছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। গেল কয়েক মাসে বৈদেশিক বাণিজ্যে ঘাটতির পরিমাণ উল্লেখ করার মতো বেড়েছে। বিশেষ করে গেল অর্থ বছরের শেষ 6 মাসে বাণিজ্য ঘাটতি ক্রমান্বয়ে বেড়েই চলেছে। কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংক দায়ী করছে আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে ইউরোর দরপতনকে। তবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, গেল বছরের রাজনৈতিক অস্থিরতায় পণ্য রফতানিতে যে ক্ষতি হয়েছে তারই প্রভাব দৃশ্যমান হচ্ছে চলতি সময়ে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে আগামী কয়েক মাস পর এ ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব বলেও মনে করেন তারা। সাজিদ রাজুর রিপোর্ট। দেশের তৈরি পণ্যের সবচেয়ে বড় বাজার ইউরোপ, তবে যুক্তরাষ্ট্র সহ এশিয়ার দেশ ভারত ও চীনেও রয়েছে বাংলাদেশি পণ্যের ভোক্তা। আবার দেশের চাহিদা মেটাতে বেশ কয়েকটি দেশ থেকে পণ্য আমদানিও করা হয়। তবে রপ্তানি আয়ের চেয়ে আমদানি ব্যয় বেশি হওয়ায় দেশে দীর্ঘদিন ধরে চলছে বাণিজ্য ঘাটতি। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক সময়ে এই ঘাটতি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। 2013-14 অর্থ বছরের প্রথম 6 মাসে পণ্য বাণিজ্যে ঘাটতি ছিল যেখানে প্রায় $250 কোটি, সেখানে 2014-15 অর্থ বছরের একই সময়ে ঘাটতির পরিমাণ দাঁড়ায় প্রায় $550 কোটি। অর্থাৎ গেল অর্থ বছরের প্রথমার্ধে শতকরা হিসেবে ঘাটতি বেড়েছে 118%। আর অর্থ বছরের শেষে গিয়ে এই ঘাটতির পরিমাণ দাঁড়ায় প্রায় $1400 কোটি। বাংলাদেশ ব্যাংক বলছে, মোট রপ্তানির পরিমাণ কমেনি, বরং ইউরোপের সাম্প্রতিক মন্দায় ডলারের বিপরীতে ইউরোর মান কমে যাওয়ায় টাকার অঙ্কে তা কম দেখা যাচ্ছে। এক্সপোর্টের একটা বড় অংশ ইউরোপে যায়। ইউরোর যে ভ্যালু, সেটা ইন টার্মস অফ ডলার, সেটা কিন্তু অনেক ডেপ্রিসিয়েট করেছে। এক্সপোর্ট আগের তুলনায় খুব বেশি না কমলেও কিন্তু যখন মূল্য হিসাব করি, সে মূল্য কিন্তু তুলনামূলকভাবে ইন টার্মস অফ ডলার কমে যায়। অর্থনৈতিক বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, গেল অর্থ বছরের শেষ দিকে রাজনৈতিক অস্থিরতার প্রভাবে রপ্তানি বাণিজ্যে যে ক্ষতি হয়েছে তারই প্রভাব পড়তে শুরু করেছে। পরিস্থিতি স্থিতিশীল থাকলে শিগগিরই এ চিত্র পাল্টে যাবে বলেও মনে করছেন তারা। বৃহত্তম খাত যেটা হচ্ছে পোশাক রপ্তানি খাত, তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের যে সময়টাতে অর্ডার প্লেস করতে ওই সময়টাতে একটা অস্থিতিশীলতা বা অনিশ্চয়তা ছিল। ফলে তাদের ভাষ্যমতেই যে অনেক অর্ডার কিন্তু ডিসপ্লেস হয়ে গেছে, অন্য দেশে চলে গেছে এবং সেগুলোর রিফ্লেকশন কামিং ডেজে আসবে এই বছর এবং এই বছর শেষের দিকে। 3টা মাস যে পুরোপুরি দেশে যে একটা রাজনৈতিক অস্থিরতা চলেছে, ওই সময় যে সমস্ত অর্ডার আমাদের এখানে ছিল, যে অর্ডারগুলো আস্তে আস্তে কার্যকরী হতে এই বছর এসে সেই অনেক অর্ডার বিদেশে তারা উইথড্র করে নিয়ে গেছে। একই সঙ্গে চীন ও ভারতের সঙ্গে যে বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি তা কমিয়ে আনতে সেসব দেশের ব্যবসায়ীদের আরো বিনিয়োগে উৎসাহিত করতে সরকারি পদক্ষেপ জরুরি বলেও মত তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান দিচ্ছে গাইবান্ধার রংপুর সুগার মিল। একদিকে লোকসানের বোঝা বাড়ছে, অন্যদিকে শ্রমিক কর্মচারীরা পড়েছেন বিপাকে। সংশ্লিষ্টরা বলছেন, আখের তুলনায় চিনির দাম কম হওয়ায় পাশাপাশি আখ সংকটে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মিলটিকে লোকসানের হাত থেকে বাঁচাতে বিকল্প পথ খোঁজা দরকার বলে মনে করছেন শ্রমিক নেতারা। বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে।
প্রতিষ্ঠার পর কয়েক বছর সামান্য লাভের মুখ দেখলেও লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে রংপুর সুগার মিল। 237 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে এখন দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠানটি। চলতি অর্থ বছরে রংপুর সুগার মিলের চাকা ঘুরেছে মাত্র 40 দিন। আখ সংকটের কারণে বন্ধ হয়ে যায় মিলটি। মিলের গোডাউনে পড়ে আছে 6,840 মেট্রিক টন অবিকৃত চিনি। মিল বন্ধ হওয়ার সাথে সাথে থমকে দাঁড়ায় কাজ নাই, মজুরি নাই, কানামনা ভিত্তিক শ্রমিকদের জীবনের চাকা। আর সময় মতো বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন শ্রমিক কর্মচারীরা। বোনাস দেওয়ার কথা আছে, বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার কথা আছে, কিন্তু সেটা আমাদেরকে দেয় না। বেতন আমরা ঠিক মতো পাই না, 2 মাস 3 মাসের বেতন বকেয়া পড়ে যায়। আমার প্রায় 26-27 কোটি টাকার চিনি পড়ে আছে। মোলাসেস প্রায় অন্ততপক্ষে 8-9 কোটি টাকার মোলাসেস পড়ে আছে, মোলাসেসও বিক্রি নেই। শ্রমিক নেতারা মনে করেন ধুকে ধুকে বেঁচে থাকা এই প্রতিষ্ঠানটিকে রক্ষায় বিকল্প চিন্তা করা দরকার। শুধু সুগার মিলটি আখের উপর নির্ভর করে থাকলে এই মিলের ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার অন্ধকার। এটাকে গতিশীল করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন এটাকে কো-জেনারেশন করা। এই অবস্থায় কর্তৃপক্ষ শুধু আখই নয়, পাশাপাশি অন্যান্য খাদ্য প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান গড়ে তোলার কথা ভাবছে। কোথায় 37 টাকা চিনি আর 110 টাকা আখ, এটা কোনোদিনও চিনি বিক্রিতে লাভ করা সম্ভব নয়। যার জন্য আমরা পাশাপাশি আখ চাষের সাথে সাথে আমরা মিলের অন্য কিভাবে এটাকে লাভবান করা যায় বা আগানো যায় সে ধরনের চিন্তা ভাবনা আমরা শুরু করেছি। 1955 সালে 1800 একর আবাদি জমির উপর নির্ভর করে 70 একর জায়গায় রংপুর সুগার মিল গড়ে ওঠে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। প্রবাসী রেমিটেন্স প্রেরণে উন্নততর সেবার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশিদের প্রথম বেসরকারি প্রতিষ্ঠান প্লাস্টিড এক্সপ্রেসকে সেরা রেমিটেন্স প্রেরণকারী পুরস্কারে ভূষিত করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের গভর্নমেন্ট রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে প্লাস্টিড এক্সপ্রেসের কর্ণধার ডক্টর কামাল আহমেদ এ খবর জানিয়ে বলেন, প্রায় 20টি ব্যাংকের মাধ্যমে প্লাস্টিড বাংলাদেশে প্রবাসীদের রেমিটেন্স নিরাপদে ও বিশ্বস্ততার সঙ্গে পাঠিয়ে থাকে। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিড আস্থা অর্জন করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের পরবর্তী প্রজন্মের জন্য গর্বের প্রতিষ্ঠান হবে প্লাস্টিড। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক মোহাম্মদ মহসিন ও সিএফও হারুনুর রশিদ। দেশে বাইরের খবর। লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে 1,500-এরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। সোমবার ইতালি নৌবাহিনী এবং কোস্টগার্ডের 7টি যৌথ অভিযানে লিবিয়া উপকূল থেকে এদের উদ্ধার করা হয়। এর মধ্যে কেবল একটি অভিযানেই 775 অভিবাসীকে উদ্ধার করে ইতালি নৌবাহিনীর একটি জাহাজ। এর মধ্যে 200 নারী এবং 40টি শিশু রয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘের হিসেব মতে এই বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে সাগরে মৃত্যু হয়েছে প্রায় 2000 অভিবাসীর। এদিকে অবৈধ অভিবাসন সংকট মোকাবেলায় ইউরোপের দেশগুলোর জন্য $260 মার্কিন অনুদান ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের যেসব দেশে অবৈধ অভিবাসীরা পাড়ি জমাচ্ছে সেসব দেশকে আগামী 6 বছরের জন্য এই অনুদান দেওয়া হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খেলার খবর। জমে উঠেছে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলগুলোর লড়াই। ভারত শ্রীলঙ্কার টেস্ট সিরিজ ও ইংল্যান্ড অস্ট্রেলিয়া অ্যাশেজের পরই পরিবর্তন আসবে র্যাঙ্কিংয়ে। অ্যাশেজের শেষ টেস্টে অস্ট্রেলিয়া যদি ইংল্যান্ডকে হারায় আর ভারত যদি শ্রীলঙ্কাকে আসন্ন সিরিজে 3-0-তে হোয়াইট ওয়াশ করতে পারে তাহলে ভারত 5 নম্বর থেকে উঠে আসবে র্যাঙ্কিংয়ের 3 নম্বরে। একই ব্যবধানে শ্রীলঙ্কা ভারতকে হারাতে পারলে তারা 7 নম্বর থেকে র্যাঙ্কিংয়ে উঠে আসবে 5 নম্বরে। পাশাপাশি শ্রীলঙ্কা 2-1 ব্যবধানে সিরিজ জিতলে ভারতের 5 নম্বর জায়গাটি দখল করবে তারা। তবে এক্ষেত্রে অ্যাশেজের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড হারলেই কেবল এসব সমীকরণ প্রযোজ্য হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 71-এ মানবতা বিরোধী অপরাধ মামলায় বাগেরহাটের সিরাজ মাস্টার ও খান আকরামের মামলার রায় আজ। গণহত্যা ও লুণ্ঠন সহ 7টি অভিযোগ। ঘরে বাইরে সবখানেই নিরাপত্তাহীন হয়ে পড়েছে শিশুরা। ঘটছে ধর্ষণ ও খুনের মতো নৃশংসতা। সামাজিক অস্থিরতা আর বিচারহীনতার সংস্কৃতিকেই কারণ বলছেন বিশেষজ্ঞরা।
নারায়ণগঞ্জে বাসায় ঢুকে তরুণী ধর্ষণের ঘটনায় মামলা তুলে নিতে হুমকি। ধর্ষক 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাগ্নে হওয়ায় আতঙ্কিত পরিবার। রাজধানীর কাফরুলে ছুরিকাঘাতে সৈনিক লীগ নেতা খুন। রাজনৈতিক কোন্দলে এই হত্যাকাণ্ড, অভিযোগ স্বজনদের। সায়দাবাদে যাত্রীদের মারধরে বাস চালক নিহত। এবং সুন্দরবনে চোরা শিকারীদের হাতে একের পর এক বাঘ হত্যার ঘটনায় অস্তিত্ব সংকটে রয়্যাল বেঙ্গল টাইগার। সংশ্লিষ্টরা উদ্বিগ্ন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।